আসসালামুআলাইকুম রহমতুল্লাহ ডিয়ার লার্নার্স। আজকে আমরা ন্যারেশনকে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাই তো আমাদের সেন্টেন্সের যে পরিবর্তন করতে হয়, তো আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। ক্লিয়ার? তো আজকে আমরা শিখছি ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। ওকে, মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বা কোনো প্রস্তাব বোঝায়, সে সেন্টেন্সটাই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মূল ভার্ব দিয়ে শুরু হয়। ক্লিয়ার? তো চলো আমরা উদাহরণের মাধ্যমে শিখে নিই। মনে করো কোনো এক্সাম্পলসের মধ্যে লেখা আছে রুমি said to me, please give me a pen. ওকে, আচ্ছা, এখানে বলা হয়েছে যে প্লিজ গিভ মি আ পেন, দয়া করে আমাকে একটা কলম দাও। তো দেখো এখানে স্পষ্ট যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি প্লিজ থাকে তাহলে আমরা স্পষ্ট বুঝে ফেলি যে ওই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে অনুরোধ করা বোঝাচ্ছে, তাই না? তো এখানে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে যেমন সেইডের পরিবর্তন করতে হয় উইদাউট অ্যাসার্টিভ, শুধুমাত্র অ্যাসার্টিভ ব্যতীত বাকি সবগুলো সেন্টেন্সের মধ্যে সেইডের পরিবর্তন আছে। তো এখানে আমরা সেইডকে কীভাবে পরিবর্তন করব? দেখো, সেইডকে তুলিয়ে আমরা রুমি রিকোয়েস্টেড বসাবো, রিকোয়েস্টেড। ওকে, সেইড তুলিয়ে কি বসাবো সেটা নির্ভর করবে আমাদের এই সেন্টেন্সটির উপর। আমি এখানে সেইড তুলিয়ে কেন রিকোয়েস্টেড বসালাম? কেননা এই সেন্টেন্সটি দ্বারা আমার অনুরোধ করা বুঝিয়েছে। যদি ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সে সেন্টেন্সটা দ্বারা অনুরোধ বুঝায় তাহলে সেইড তুলিয়ে হবে রিকোয়েস্টেড। আবার যদি ওই সেন্টেন্সটি দ্বারা আদেশ বুঝায় তখন কিন্তু আদেশের ইংরেজি কি বলো তো? অর্ডার, তাই না? তখন কিন্তু আমি কি বসাবো? অর্ডার্ড বসাবো। তাহলে আদেশ বুঝালে অর্ডার্ড, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট। আবার যদি মনে করো উপদেশ বুঝাই তাহলে কিন্তু আমি কি বসাবো? অ্যাডভাইসড বসাবো। কেননা অ্যাডভাইস শব্দের অর্থ কি? অ্যাডভাইস শব্দটির অর্থ হচ্ছে উপদেশ দেয়া। ঠিক একই জিনিস, মূল কথা বাংলাটার ইংরেজি আমরা করব। তাহলে অ্যাডভাইসড বসাবো। আবার যদি কোনো প্রস্তাব বোঝায় তাহলে আমি প্রপোজড বসাবো, PROPOSED। তাহলে সেইড তুলিয়ে আমি কি বসাতে পারি? রিকোয়েস্টও বসাতে পারি, অর্ডারও বসাতে পারি, অ্যাডভাইস, প্রপোজড। সেটা নির্ভর করবে কোন সেন্টেন্সটার উপর? আমার ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি থাকবে সেটার উপর। ক্লিয়ার? তাহলে যেহেতু এটা দ্বারা অনুরোধ বোঝাচ্ছে সেজন্য আমি রিকোয়েস্টেড ইউজ করব। তাহলে রুমি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা তুলিয়ে এখন আমি কি বসাবো? ইনভার্টেড কমা তুলিয়ে বসাতে হবে টু। আর মনে রাখবে টুর পরে যে কোনো সেন্টেন্সই তোমরা যাও না কেন টুর পরে সরাসরি কি বসে? ভার্ব বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। তাহলে টু, এখানে ভার্ব আছে কি? গিভ। গিভ মানে হলো দেওয়া। তারপরে আসছে পার্সন। দেখো টু গিভ মি। আচ্ছা, ফার্স্ট পার্সন কাকে ফলো করে? সাবজেক্টকে। এখন মি আছে, সাবজেক্ট এখানে কি? রুমি। রুমি যেহেতু মেয়েকে নির্দেশ করতেছে তাহলে রুমির পরিবর্তে আমরা কি বসাবো? হার। রুমির পজেসিভ ফর্ম আমরা বসাবো, যেহেতু অবজেক্টিভ ফর্ম বসাবো। মি যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম আছে, একইভাবে আমরা রুমির অবজেক্টিভ ফর্ম হার বসাবো। তাহলে টু গিভ হার আ পেন। ক্লিয়ার? তাহলে আমাদের পরিবর্তন কি করতে হবে? সেইডকে আমরা এই যে এখানে যে শব্দগুলো লিখছি এই শব্দগুলো দ্বারা পরিবর্তন করতে পারবো, তবে সেটা নির্ভর করবে আমার ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি থাকবে সেটার উপর। তারপর আমি পরিবর্তন করব ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা তুলিয়ে আমি কি বসাবো? টু বসাবো। আবার ধরে নাও কোনো সেন্টেন্সে নিষেধ আছে। মনে করো লেখা আছে যে রুমি said to me প্লিজ গিভ মি আ পেন। এখানে প্লিজ গিভ মি আ পেন না দিয়ে লেখা আছে রুমি said to me ডন্ট, মনে করো লেখা আছে ডন্ট টেল আ লাই। হ্যাঁ, অর্থাৎ কখনো মিথ্যা বলিও না, তাই না? এটা কি করা হয়েছে?
নিষেধ করা হয়েছে যে কখনো মিথ্যা বলিও না। আচ্ছা, এ ধরনের সেন্টেন্সে আমরা কি ব্যবহার করব? আচ্ছা, নিষেধের ইংরেজিটা কি? ফরবিড। তাহলে আমরা তখন সেটকে তুলিয়ে কি বসাবো বলো তো? সেটকে তুলিয়ে আমরা বসাবো ফরবিডেন, FORBIDDEN। ক্লিয়ার? তাহলে আমি যেহেতু সেন্টেন্সটা দ্বারা বুঝলাম যে সেন্টেন্সটি দ্বারা নিষেধ বোঝাচ্ছে, যখন এরকম নিষেধ বোঝাবে তখন আমি ফরবিডেন ব্যবহার করব। তাহলে আমরা লিখব যে রুমি ফরবিডেন মি। এখন ডন্ট আছে, অর্থাৎ সে আমাকে নিষেধ করলো টু টেল আ লাই, অর্থাৎ মিথ্যা বলতে নিষেধ করলো। এখন ডন্ট ইনভার্টেড কমা উঠিয়ে কি বসাবো? টু বসাবো। আর যেহেতু টুর পরে সরাসরি ভার্ব অন বসে, এজন্য আমি সরাসরি কি বসাবো? ইনভার্টেড কমা তুলে দিব, দিয়ে টু টেল আ লাই। এখানে তুমি ফরবিডেন ব্যবহার করতে পারো, আবার তুমি এখানে ফরবিডেন নাও ব্যবহার করতে পারো। তুমি যদি মনে করো যে না আমি সেটকে ঠিক রাখবো, তাহলে রুমি সেই তুমি ঠিক থাকবে, নট টু টেল এ লাই। তাহলে তুমি ফরবিডেন ব্যবহার করলে তোমাকে টু ব্যবহার করতে হবে। আর যদি তুমি ফরবিডেন ব্যবহার না করো, সেট অপরিবর্তিত অবস্থায় রাখো, তাহলে তোমাকে এখানে জাস্ট নট টু বসাতে হবে। তাহলে তুমি কি লিখবা? যে রুমি সেই তুমি নট টু টেল আ লাই, অর্থাৎ জাস্ট তোমাকে নট টু বসাই দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? তবে ফরবিডেন ব্যবহার করাই ভালো। আবার অনেকে যদি ফরবিডেন বানানটা মনে না থাকে, সেক্ষেত্রে ফরবিডেনে যাওয়ার কোনো দরকার নেই, তখন তোমরা একদম ডিরেক্ট লিখে দেবা যে রুমি সেইড টু মি নট টু টেল আ লাই। আবার ধরো টিচার বললো, ধরে নাও টিচার বলছে দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট। আচ্ছা, সেইড টু মি দাও, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ সর্বদা সত্য বলো, তাই না? আচ্ছা, এ ধরনের কথা যদি থাকে যে সর্বদা সত্য বলো, তা এই কথাটা দ্বারা, এই সেন্টেন্সটা দ্বারা আমরা কি বুঝতেছি? উপদেশ দিয়েছে, তাই না? যে সদা সত্য কথা বলো, এটা এক ধরনের উপদেশ। তখন আমরা কি বসাবো? দ্য টিচার সেট তুলিয়ে আমরা কি বসাবো বলো তো? অ্যাডভাইস। উপদেশ দেওয়ার ইংরেজি কি? অ্যাডভাইসড মি টু। তখন যেহেতু টুর পরে সরাসরি ভার্ব, আমি স্পিক বসাবো, টু স্পিক, তারপরে দ্য ট্রুথ অলওয়েজ, দ্য ট্রুথ অলওয়েজ। তাহলে আমরা কি লিখলাম? দ্য টিচার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। ক্লিয়ার? তো এটা হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্সে বেসিক নিয়ম। আরও নিয়ম রয়েছে, যদি আমরা প্রস্তাব বুঝাই সেক্ষেত্রে আমরা প্রপোজড ইউজ করব। হ্যাঁ, আর একটা নিয়ম রয়েছে, যদি মনে করো প্রস্তাব বুঝাই, কোনো সেন্টেন্স দ্বারা প্রস্তাব বুঝাই, তাহলে আমরা প্রপোজড ইউজ করব। যেমন ধরো অনেক সময় থাকে যে লেট আস গো আউট ফর আ ওয়াক, যদি এরকমের থাকে তাহলে আমরা জাস্ট প্রপোজ বসাবো এবং লেট আস এখানে তুলে দিব। আমরা একটা এক্সাম্পলসের মাধ্যমে শিখে নিই। ধরে নাও এখানে আমি লিখেছি যে লেট আস গো আউট ফর আ ওয়াক, যে চলো একটু ঘুরে আসি, এরকমের সেন্টেন্স। তাহলে যেহেতু এটা প্রস্তাব বুঝিয়েছে, তখন রুমি প্রপোজড মি, এটা একটু ব্যতিক্রম। ক্লিয়ার? যদি প্রস্তাবের ক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রমী নিয়ম ফলো করা হবে। এখানে আমাদেরকে দ্যাট ইউজ করতে হবে, তারপরে আসের পরিবর্তে উই ব্যবহার করতে হবে এবং শুড ইউজ করতে হবে। দ্যাট উই শুড, তারপরে গো আউট ফর আ ওয়াক। তাহলে এই নিয়মটা হচ্ছে ব্যতিক্রম। ক্লিয়ার? যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে লেট আস দ্বারা যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমভাবে করব। এখানে আমরা দ্যাট ব্যবহার করব এবং এটার পার্সনটাকে পরিবর্তন করব। পার্সন অর্থাৎ আসের পরিবর্তে উই ইউজ করব এবং তার পর আমরা শুড ইউজ করব। দ্যাট উই শুড, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের লেট আসকে তুলে দিয়ে একটু ব্যতিক্রমভাবে পরিবর্তন করতে হবে, দ্যাট নিয়ে আসতে হবে এবং উই শুড নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্সের
পরিবর্তনের নিয়ম। তো আজকে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়ম। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অপটেটিভ সেন্টেন্সের পরিবর্তন কিভাবে আমরা করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ভালো থাকিও। আল্লাহ হাফেজ।